বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ক্লাস 6 এর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকে যে অধ্যায়টি করাবো সেটি হলো কি মৌলিক উৎপাদকের গল্প তৃতীয় অধ্যায়ের অনুশীলনী প্রশ্ন সমাধান করবো। আশা করি তোমরা সাথে থাকবে এবং পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, দেখো কি বলছে এখানে, ছবির মাধ্যমে এবং ভাগ প্রক্রিয়ায় নিচের সংখ্যাগুলোর গসাগু নির্ণয়। তোমাদেরকে যেটা নির্ণয় করতে বলছে সেটা হলো কি গসাগু নির্ণয় করতে বলছে দুইটি পদ্ধতিতে, একটা হলো ছবির মাধ্যমে আর একটা কি ভাগ প্রক্রিয়া। আমরা দেখাবো ছবির মাধ্যমে কিভাবে গসাগু নির্ণয় করে এবং ভাগ প্রক্রিয়া কিভাবে নির্ণয় করে। প্রথমে আমরা দেখি ছবির মাধ্যমে গসাগু কিভাবে। ধরো এই ক নাম্বার অঙ্কটি সমাধান করব। এখানে দেওয়া রয়েছে 24, 45, 72 এই তিনটি সংখ্যার গসাগু নির্ণয় করব। গসাগু মানে হলো এমন একটি সংখ্যা, বড় সংখ্যা তোমাকে নির্ণয় করতে হবে যে সংখ্যাটি দ্বারা তিনটি সংখ্যাকে তুমি ভাগ করতে পারবা। ঠিক আছে, অথবা সহজ ভাষায় বলে যেটা হয় সেটা হলো কি এই যে সংখ্যা দ্বারা এই 24, 45, 72কে ভাগ করতে পারবা সেই সকল সংখ্যাগুলোর একটা লিস্ট তৈরি করতে পারবা। ওই যে কোনো সংখ্যা যেটা দ্বারা, যেমন এখানে 2 হতে পারে, ঠিক আছে, কিংবা 1 হতে পারে, মানে 1 দিয়ে তো সবগুলো দিয়ে ভাগ করা যায়। ঠিক আছে, তারপর 2, 3 এরকম ভাবে চেক করে দেখবা কি কি সংখ্যা দ্বারা এই সংখ্যাগুলোকে ভাগ করা যায়। এদের মধ্যে যে সংখ্যাটি সবচেয়ে বড় আসবে সেটি হলো কি গসাগু। এটি আমরা ছবির মাধ্যমে নির্ণয় করব। ছবির মাধ্যমে নির্ণয় করার ক্ষেত্রে আমরা এখানে বিবেচনা করি, মনে করো যে কোনো দুইটা সংখ্যা 72 এবং 45 এই দুইটা আমরা প্রথমে ছবির মাধ্যমে গসাগু নির্ণয় করব। তারপর এখান থেকে যেটা গসাগু পাবো সেই সংখ্যার সাথে এই প্রথম অন্যটা যেটা থাকবে যেমন 24 তার সাথে গসাগু নির্ণয় করব। ঠিক আছে, দেখা যাক মনে করি 45 এবং 72, সেক্ষেত্রে বড় সংখ্যাটি আগে নিয়ে আমরা একটা গ্রাফটা পরে এরকম ভাবে আয়তক্ষেত্র ড্রয়িং করব। ঠিক আছে, মনে করো 72 পর্যন্ত। হ্যাঁ, প্রস্থ বরাবর যে কোনো একটা পরিমাণ দিলাম, 5 একক বা 10 একক দেওয়ার পরে গ্রাফটা পরে তোমরা যে উপরের দিক 72 পরিমাণ 72 ঘর পর্যন্ত দাগ টেনে নিবা। ওকে, তাহলে কি যেহেতু বড় সংখ্যাটা নিয়ে আমরা কি করব, শুরু করব, যে বড় সংখ্যা 72, তাহলে উপর দিকে তোমরা কি করবা, এই 72 পর্যন্ত মার্কিং করে নিলা। হ্যাঁ, একটা আয়তক্ষেত্র ড্রয়িং করলে এইভাবে। ওকে, করার পরে তারপরে যে সংখ্যাটা নিছি, যেমন ধরো এখানে 45, হ্যাঁ, এই 45 কতবার বিয়োগ দেওয়া যায় এখান থেকে সেটা আমরা করব। দেখো এখানে নিচ থেকে যদি একটা ওই যে এখানে যদি 5 একক নিই প্রস্থ, এখানেও 5 একক করে প্রস্থ নিব। নেওয়ার পরে এই এখানে যেহেতু 45, সুতরাং উপর দিকে আমরা 45 পর্যন্ত যাব। দেখো 45 পর্যন্ত যখন যাব, 45 কিন্তু 72 এর মধ্যে একবারই যাচ্ছে। যাওয়ার পরে একবার গেলে দেখো এখানে অবশিষ্ট থাকতেছে 45 এর চেয়ে কম। ঠিক আছে, মানে 27, মানে 72 থেকে যখন 45 আমরা মাইনাস করব তখন এই পর্যন্ত আসতে আর এখানে 27 থাকে। ঠিক আছে, তখন এই 27 আমরা নিচ থেকে লিখবো। 45 এর মধ্যে 27 কতবার যায়, এই যে 45 এর মধ্যে 27 যাবে মাত্র একবার। হ্যাঁ, এই একবার লিখলাম। এখন 45 থেকে 27 মাইনাস করবো, সেই জন্য আমরা থাকতেছে এই পর্যন্ত 18 মাত্র। 45 মাইনাস 27, সেই জন্য এখানে কত থাকতেছে 18। এখন 18 আবার এই 27 থেকে মাইনাস করবো, অথবা ভাগ করার পরে যত ভাগশেষ থাকে উপরে লিখবো। ঠিক আছে, ভাগ হলো কি তার বিয়োগের সংক্ষিপ্ত রূপ, এই জন্য 27 থেকে যখন আমরা এই যে 18 মাইনাস করলাম, কত 27 থেকে 18 মাইনাস করলাম, আমরা থাকলো কত, এই যে 9। ঠিক আছে, এই যে 9। এখন 9 আবার দেখবো 18 থেকে কয়বার বিয়োগ করতে পারি, 18 থেকে একবার বিয়োগ করতে পারি 9, এই যে একবার এই পর্যন্ত। দেখো আরো 18 থেকে যদি 9 মাইনাস করে দিই তাহলে এখানে আমাদের আরো 9 থাকতেছে, সুতরাং এই 9 আমরা দুইবার যখন বিয়োগ করব তখন 18 ফুল ফিল আপ হয়ে যায়। আমরা এভাবে করতেই থাকবো যতক্ষণ না এটা ফুল ফিল আপ হয়ে যায়। তাহলে দেখো 9 কিন্তু দুইবারে এই 18কে ফুল ফিল করে ফেলছে। ঠিক আছে, তাহলে এই তো এখানে যে 9 সংখ্যাটি পেলাম, এই 9 হলো 72 এবং 45। ঠিক আছে, কত 9 হলো কি 72 এবং 45 এর গসাগু। ঠিক আছে, এখান থেকে আমরা 9 পেলাম। ঠিক আছে, এই 9 এর সাথে আমরা আবার এই একইভাবে 24 এর গসাগু নির্ণয় করব ছবির মাধ্যমে। তাহলে কি করতে হবে, একই প্রসেস। প্রথমে আমরা এই 24 পর্যন্ত নিব, কি 24 পর্যন্ত নিলাম। হ্যাঁ, 24 থেকে যেহেতু আমরা এখানে কত ছিল 9, 9 9 করে কতবার বাদ দিতে পারবো, তাহলে একবার 9 বিয়োগ করে দিলাম। হ্যাঁ, দেখা গেছে আরেকবার 9 বিয়োগ করলাম, তাহলে 9 দুগুণে 18 বার গেল।
এরপরে আর থাকবে মাত্র 6 বার, এই যে 6 থাকলো, ঠিক আছে 6 থাকলো। এখন এই 6 করে 9 থেকে বিয়োগ করব, তাহলে 6 যখন 9 থেকে বিয়োগ করব তখন 6 মাইনাস করে দিলাম, আর থাকবে কত 3, এই যে 3, ঠিক আছে। এবারে 3 আসবো নিচে, এই 3 করে বিয়োগ করব, ঠিক আছে। তাহলে একবার 6 থেকে 3 বিয়োগ করলাম, তারপরে আর 3 পুনরায় বিয়োগ করতে পারতেছি, তাহলে এই 6 পূর্ণ হয়ে গেল। তাহলে দেখা যাচ্ছে এখানে 3 করে যদি বিয়োগ করি তাহলে সেটি পূর্ণ হয়ে যায়, হ্যাঁ, আর থাকে না, বিয়োগ করার মতো আর কিছু থাকবে না, অবশিষ্ট থাকবে না। সেই জন্য এই 3 হলো প্রদত্ত সংখ্যাগুলোর, যেমন 24, 45, 72, এগুলো সংখ্যার গসাগু কত 3, ঠিক আছে। তাহলে আমরা কি পেয়েছিলাম, ছবিতে প্রথমে আমরা 72 এবং 45-এর গসাগু 9 নির্ণয় করতে পারছি পুনরায়, এবং 24 এবং 9 এর গসাগু 3 নির্ণয় করতে পারছি, ঠিক আছে। তাহলে কি দাঁড়াচ্ছে 72, 45 এবং 24-এর গসাগু হলো কত 3। এটি আমাদের ছবির মাধ্যমে গসাগু নির্ণয় হয়ে গেল, ঠিক আছে। এবার আমরা দেখব ভাগ প্রক্রিয়া কিভাবে গসাগু নির্ণয় করে। আমরা দেখি এই ভাগ প্রক্রিয়ায় কিভাবে গসাগু নির্ণয় করে। সেক্ষেত্রে আমরা পূর্বে যেমন ছবির মাধ্যমে প্রথমে নিয়েছিলাম 45 এবং 72, এখানেও ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করার ক্ষেত্রে 45 এবং 72 প্রথমে বিবেচনা করব। সেক্ষেত্রে ছোট সংখ্যাটি দিয়ে ধরো 45 দিয়ে আমরা 72কে ভাগ করব। এই তো 45 দিয়ে 72কে ভাগ করলে একবার যায়, ঠিক আছে। নিচে 45 লিখলাম, 72 থেকে 45 বিয়োগ করলে পাবো 27, ঠিক আছে, 27 পাবো। এই 27 দ্বারা পুনরায় আবার এই তো 45কে বিয়োগ করব, ভাগ করব, ঠিক আছে। 45কে ভাগ করলাম, একবার যায়, এখানে আসলো কত 27। 45 থেকে পুনরায় 27 বিয়োগ করে দিলাম, তাহলে পাবো আমরা কত 18। এই 18 দ্বারা আবার আমরা কি এই যে এই 27কে ভাগ করব, তখন একবার যাবে, নিচে আসলে 18 যখন আমরা বিয়োগ করব তখন পাবো 9। এই 9 দ্বারা আমরা কি করব, এই 18কে ভাগ করে নেব, ঠিক আছে। এই 18কে যখন ভাগ করে নিব তখন আমরা যেটা পাবো সেটা হলো দেখো এখানে এই তো 9 দ্বারা যখন 18কে ভাগ করে নেব তখন 2 বার গেছে, ঠিক আছে। এক্ষেত্রে 18 হয়ে গেল, ভাগশেষ আর থাকবে না, অর্থাৎ ভাগশেষ শূন্য যখন হয়ে যাবে, যে পজিশনে ভাগশেষ শূন্য হয়, এখানে এই যত ভাজক মানে যা দ্বারা আমরা ভাগ করছি এই সংখ্যাটি হলো উক্ত যে সংখ্যা দুটো আমরা ব্যবহার করছি এখানে, যেমন এখানে 45 এবং 72, এই সংখ্যা দুইটার গসাগু। এই সংখ্যা দুইটার গসাগু তাহলে কত, এই যে পজিশনে যে ভাজক দ্বারা ভাগ করলে শূন্য হয় সেটা, ঠিক আছে। তাহলে আমরা এবার এই প্রসেসে আশা করি পারবা তোমরা, হ্যাঁ। 45 এবং 72-এর গসাগু আসলো কত 9। এখন এই 9 এবং 24-এর গসাগু আমরা নির্ণয় করব সেম প্রসেসে, ঠিক আছে। এই তো এখানে দেখো 9 দ্বারা যখন 24কে ভাগ করব তখন ভাগফল 2 এবং কি 18 পেলাম, হ্যাঁ। 18 যখন 24 থেকে মাইনাস, তখন আমরা কত পাই 6। 6 দ্বারা পুনরায় 9কে ভাগ করব, তাহলে সেক্ষেত্রে একবার যাবে, এখানে 6 হবে, নিচে ভাগশেষ আসবে কত 3, ঠিক আছে। 3 দ্বারা পুনরায় এই 6কে ভাগ করব, ঠিক আছে। 6কে ভাগ করলে হবে কত 2 বার যাবে, এবং ভাগশেষ আসবে কত 0, ঠিক আছে। ভাগশেষ কত আসবে এখানে 0। ভাগশেষ যখন 0 আসবে তখন আমাদের কি হয়ে গেল দেখি, তখন কিন্তু আমাদের কাঙ্ক্ষিত এই গসাগু সংখ্যাটি পেয়ে গেছি। যেমন ধরো এই ভাজক এখানে কত 3, এই 3 হলো কত, আমরা এখানে ব্যবহার করছি 9 এবং 24। এই 9 এবং 24-এর গসাগু হবে কত এই 3, মানে এই যে এই জায়গার যে ভাজকটা আমরা নিলাম, যে পজিশনে 0 আসছিল সেটা হলো কি নির্ণয় গসাগু, ঠিক আছে। তাহলে আমরা দুইটি করে সংখ্যার গসাগু নির্ণয় করব, প্রথমে দুইটির তারপরে এগুলা। তাহলে যে গসাগুটা বের হলো সেটা হলো কি 3টি সংখ্যারই গসাগু, 72, 45, 72, 45 এবং 24 এর গসাগু হলো কত 3, ঠিক আছে। এই 3 গসাগুটা হলো এটা 3 সংখ্যা দ্বারা তুমি এই যে 3টে সংখ্যাকে ভাগ করতে পারবা, 24, 45 এবং কত 72। 3টি সংখ্যাকেই তুমি 3 দ্বারা ভাগ করতে পারতাছ। 3-এর চেয়ে বড় কোনো সংখ্যা দ্বারা তুমি এই 3টি সংখ্যাকে ভাগ করতে পারবে না, ঠিক আছে। তাহলে যদি ভাগ করতে পারতা তাহলে সেই সংখ্যাটি গসাগু হতো, ঠিক আছে। আচ্ছা, এর মানে দাঁড়াচ্ছে তোমরা যদি একটা অঙ্ক ভালোভাবে বুঝতে পারো কিভাবে ছবির মাধ্যমে গসাগু নির্ণয় করে এবং ভাগ প্রক্রিয়া
এবার তোমাদের খ নাম্বারটি সমাধান করে দেখাবো কিভাবে ভাগফল ছবির মাধ্যমে গসাগু নির্ণয় করব। ঠিক আছে, আমরা দুটি সংখ্যা এখন নির্বাচন করি, যেমন 78 এবং 90। প্রথমে আমরা বড় সংখ্যাটি নিলাম, এই যে 90। হ্যাঁ, তারপর এখান থেকে 78 আমরা বিয়োগ করে দিব। 78 বিয়োগ করলে আমাদের থাকে কত, 12। ঠিক আছে, এখন এই 12 দ্বারা কতবার এই 78কে ভাগ করতে পারি অথবা বিয়োগ করতে পারি। দেখো 12 1 2 3 4 5 6, 5 বার আমরা 12কে বিয়োগ করতে পারি। তাহলে 5 বার 60 পর্যন্ত যাবে। 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার, 6 বার আমরা বিয়োগ করতে পারি অথবা 6 দ্বারা ভাগ করতে পারি। ভাগ করলে আমাদের কত পর্যন্ত যাবে, 60 বার পর্যন্ত যাবে। যেহেতু এখানে আছে 78, জন্য 78 থেকে আচ্ছা 1 2 3 4 5 আচ্ছা 6 বার কত, এখানে 6 বার হলো 72, সরি 6 বার কত 72। তাহলে 72 পর্যন্ত গেছে। 78 এর মধ্যে যখন 72 পর্যন্ত আমরা মাইনাস করে ফেলছি অথবা ভাগ করে ফেলছি, সেক্ষেত্রে আমাদের অবশিষ্ট থাকে অনলি 6, শুধুমাত্র 6 থাকে। মানে 6 দ্বারা 12কে কতবার, একটা 12কে এখানে 2 বার দিছে, এটা ভুল দিছে। ঠিক আছে, এটা কি এই পজিশনে হবে না, এটা হবে যে এখানে 2 বার, এই পজিশন মিডল পজিশন হবে। ঠিক আছে, এই 6 2 বার যাবে এখানে। দেখো এখানে এই 12কে আমরা 2 বার 6 যেতে পারি, এই পর্যন্ত 6, এই পর্যন্ত 6। তাহলে কত দ্বারা পেলাম আমরা, বা 6 এখান থেকে সর্বশেষ পাইছি কত, 6। ঠিক আছে, এই 6 হলো এই 78 এবং 90 এর গসাগু। 78 এবং কত, 90 এর গসাগু কত, 6। এখন এখান থেকে 6 আর এখান থেকে 56 নিব। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা 56টা ধরে নিলাম এই পর্যন্ত হাইট। এখান থেকে 6 কতগুলা বিয়োগ করতে পারি, দেখো 6 বিয়োগ করতে পারি 1 2 3 4 5 6 7 8 9, 6 9 54, 9 বার আমরা 6টা বিয়োগ করতে পারি। এখান থেকে কত, 9টা 6 বিয়োগ করতে পারি। তাহলে 6 9 54, 54 যখন মাইনাস করতে পারি তখন আমাদের অবশিষ্ট থাকে কত, 56 থেকে 54 বিয়োগ দিলে মাত্র 2 থাকবে এখানে, এই যে 2 2। ঠিক আছে, 2 2 করে 6 থেকে কত বিয়োগ করতে পারি, এই 2 আসবে নিচে। 1 6 থেকে 2 বার 3 বার বিয়োগ করলে যে 1 বার 2 বার 3 বার। ঠিক আছে, তাহলে সর্বশেষে দেখা যাচ্ছে এখানে 2 আসছে। হ্যাঁ, তাহলে আমাদের নির্ণয় গসাগু 56 78 এবং 90 এর নির্ণয় গসাগু কত হবে, 2। ওকে, তাহলে এই লিখবা ছবিতে 90 ও 78 এর গসাগু পাই কত, 6। প্রথমে পাইছি 6, এই যে 6। ঠিক আছে, তারপর এবং 56 ও 6, তারপরে যে আরেকটি সংখ্যা থাকে 56, তার সাথে এই 6 এর আমরা গসাগু নির্ণয় করব। 56 ও 6 এর গসাগু পাই কত, 2। তাহলে নির্ণয়ে 56 78 এবং 90 এর গসাগু হলো কত, 2। হ্যাঁ, এটাই নির্ণয় আনসার। এবার আমরা দেখি ভাগ প্রক্রিয়া কিভাবে গসাগু নির্ণয় করে। এক্ষেত্রে আমরা প্রথমে এই 78 দ্বারা 90 কে ভাগ করব। 78 দ্বারা 90 কে ভাগ করলে একবার যাবে, নিচে আসবে কত, 78। ভাগশেষ থাকলে কত, 12। এই 12 দ্বারা প্রথমে আবার পুনরায় 78 কে ভাগ করব। এই 78 কে ভাগ করলে 6 বার যায়, নিচে 72 আসবে। এ থেকে যখন আমরা বিয়োগ করব তখন পাবো কত, 6। ঠিক আছে, এই 6 দ্বারা আবার আমরা কি এই 12 কে ভাগ করব। 12 কে ভাগ করব, ভাগ করলে কত আসবে, 2 বার যাবে। ঠিক আছে, তাহলে 6 দোকানে 12, 12। ভাগশেষ কত আসবে, 54। তাহলে এই তো 78 এবং 90 এর গসাগু হলো কত, 6। ঠিক আছে, এই লাইনটা আমরা লিখবো, 78 এবং 90 এর গসাগু কত, 6। এখন এই 6 এবং 56 এর গসাগু নির্ণয় করব। তাহলে এখানে 56 আর 6 এর গসাগু পুনরায় আমরা নির্ণয় করব। এক্ষেত্রে 6 এবং 6 দ্বারা 56 কে ভাগ করব। 6 9 54, 9 বার গেল 54, ভাগশেষ আসবে কত, 2। 2 দ্বারা এই 6 কে ভাগ করব আমরা পুনরায়, তাহলে কত আসবে, 3 বার। এক্ষেত্রে ভাগশেষ 0 আসছে। ঠিক আছে, তাহলে এই 2 হইল কত, 2 হইল এই 56 এবং 6 এর গসাগু। তাহলে 56 78 এবং 90 এর গসাগু কত দাঁড়াচ্ছে, 2। ঠিক আছে, এভাবে আশা করি তোমরা ছবির মাধ্যমে এবং ভাগফল প্রক্রিয়ায়, হ্যাঁ, ভাগ প্রক্রিয়ায় তোমরা গসাগু নির্ণয় করতে পারবা সংখ্যাগুলোর। আমরা এবার এই গ নাম্বার অঙ্কটি সমাধান করব। প্রথমে করব ছবির মাধ্যমে। তাহলে এখানে যে বড় সংখ্যাটি হলো কত, 120, আরেকটি 78। তাহলে এই দুইটা সংখ্যা দিয়ে আমরা ব্যবহার করা শুরু করি। 120 প্রথমে লিখবো আমরা, 120 লিখলাম। 120 পর্যন্ত গ্রাফ পেপারে এখান থেকে 78 মাইনাস করে দেব। মাইনাস করে দেওয়ার পরে
থাকবে কত 42। এই 42 আবার 78 থেকে কতবার বিয়োগ দিতে পারি, একবার 42 মাইনাস করে দিলে থাকবে কত 36, হ্যাঁ মানে 36। 36 আবার এই 42 থেকে যখন 36 বিয়োগ করে দিব, হ্যাঁ তখন আমাদের থাকে কত 6। এই 6 36 মধ্যে 6 বার যায়, একবার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার, 6 বার গেলে এই 36 মিলে যায়। তাহলে এখান থেকে আমরা পেলাম কত অনলি 6। এই 6 হলো 120 এবং 78 এর গসাগু, ঠিক আছে। 120 এবং 78 এর গসাগু কত 6, আমরা লিখবো 120 এবং 78 এর ছবির মাধ্যমে গসাগু পেলাম কত 6। এখন এই 6 এবং বাকি যে সংখ্যা ছিল 56 এর গসাগু নির্ণয় করব। প্রথমে আমরা 56 পর্যন্ত গ্রাফ পেপার রাখবো, তারপর এখানে 6 করে কতবার মাইনাস করে যায় সেটা আমরা লিখব। একবার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার 7 বার 8 বার 9 বার, তাহলে 6 নং 54 বার, ঠিক আছে। 9 বার যদি বিয়োগ করি তাহলে 54 পর্যন্ত যাবে, 54। তাহলে 56 হইতে আর 2 বাকি থাকে, এই যে 2। এখন 6 এর মধ্যে 2 কয়বার যাবে, 3 বার যাবে, একবার 2 বার 3 বার গেলেই 6 ফিল আপ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে এই 2 সংখ্যাটি হলো কত, এই প্রদত্ত তিনটি সংখ্যার গসাগু, ঠিক আছে। তাহলে 120, 56 এবং 78 এর গসাগু কত 2, ওকে। এবার আমরা এই অঙ্কটি ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করব। তাহলে আমরা 78 এবং 120 বিবেচনা করি। 78 দ্বারা 120 কে ভাগ করলে একবারে যাবে, এই জন্য 78 লেখা করে ভাগশেষ থাকবে কত 42। 42 দ্বারা পুনরায় আমরা কি করব, এই 78 কে ভাগ করব, 78 কে ভাগ করব, সেক্ষেত্রে একবার যাবে নিচে 42, 42 যখন বিয়োগ করব তখন কত পাবো 36। এই 36 দ্বারা পুনরায় 42 কে ভাগ করব, তারপর একবার যাবে ভাগশেষ থাকবে 6। এই 6 দ্বারা আমরা এই 36 কে পুনরায় আবার 6 দ্বারা ভাগ করব, এক্ষেত্রে 6 6 36, ভাগশেষ কত আসবে 0। তাহলে এখানে এই যে 6 যেটা পেলাম ভাজক, এই 6 হলো কত 120 ও 78 এর গসাগু। এখন এই 6 এবং বাকি যে সংখ্যাটা ছিল 56 এর গসাগু নির্ণয় করব, ঠিক আছে। এই তো 6 দ্বারা শুধু 56 কে ভাগ করি, 6 নং 54, 54 ভাগশেষ থাকবে কত 2। এই 2 দ্বারা আবার এই যে 6 কে ভাগ করব, 3 বার যাবে, এক্ষেত্রে ভাগশেষ কত 0। যতক্ষণ না ভাগশেষ 0 আসতে থাকবে ততক্ষণ আমরা ভাগ করতেই থাকবো। তাহলে দেখতেছি যে আমরা যখন 2 দ্বারা ভাগ করছি তখন ভাগশেষ 0, সুতরাং এই 2 হলো কত এই 120, 78, 56 এর গসাগু হলো কত এই 2। ঠিক আছে, আশা করতেছি এই প্রসেসে তোমরা বাকিগুলো সমাধান করতে পারবে। এবার আমরা এই ঘ নাম্বার অঙ্কটি সমাধান করব কি ছবির মাধ্যমে, ঠিক আছে। এখানে দেখো বড় সংখ্যা দুটি নিয়ে আমরা শুরু করব, 123 এবং 99, এই দুটি নিয়ে শুরু করি। তাহলে প্রথম আমরা 123 পর্যন্ত আঁকলাম এখানে, হ্যাঁ। তারপর এখান থেকে 99 পর্যন্ত আমরা যাব। এই 99 মাইনাস করার পরে 123 থেকে 99 মাইনাস করার পরে থাকবে কত 24। এই 24 99 থেকে কতগুলো 24 আমরা বিয়োগ করতে পারি, একটা 24, দুইটা, তিনটা, চারটে 24 বিয়োগ করতে পারি। 4টে 24 বিয়োগ করলে আমাদের থাকবে কত 96, ঠিক আছে। সেজন্য 99 থেকে 96 যখন চলে যাব তখন থাকবে কত 3, এই তো অবশিষ্ট 3 থাকবে। এখন একটা 24 মধ্যে থেকে 3 কতবার বিয়োগ করতে পারবো, দেখো একবার 8 বার বিয়োগ করতে পারবো, একবার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার, এসব ভুল হলো নাকি, 1 2 3 4 5 6 7, 3 সাথে 8 বার হবে এখানে, হ্যাঁ। এখানে কত হবে, এখানে 8 বার বিয়োগ করলে 3 8 24, 24 মিলে যাবে। সেজন্য এখানে মাঝখানে ঘর আরেকটা হবে, এখানে হিসাবে ভুল হয়েছে, ঠিক আছে 8 বার। তাহলে এখানে সর্বশেষ ছোট সংখ্যাটি কত পাইছি, আমরা পাইছি 3। এই 3 হলো এই 123 এবং এখানে 99 এই সংখ্যা দুটির গসাগু। এখন আমরা করব এই 3 এবং বাকি যে 33 নামক সংখ্যাটি ছিল এর গসাগু নির্ণয় করব। তাহলে এই 33 পর্যন্ত প্রথমে ড্রয়িং করলাম, এখান থেকে 3 আমরা 11টা 3 বিয়োগ করতে পারবো, ঠিক আছে। দেখা গেছে মিলে গেছে 3 11 33। এই জন্য সর্বশেষ যে ছোট সংখ্যাটি পাইলাম সেটা কত 3। এখন হলো এই 99, 33 এবং 123 এর গসাগু হবে 3, ঠিক আছে। আমরা কি করব, 99 দ্বারা 123 কে ভাগ করব, ভাগফল 1, ঠিক আছে। তখন 99 বিয়োগ করলে থাকবে কত 24। এই 24 দ্বারা পুনরায় 99 কে ভাগ করলে 4 বার যাবে, 4 24 96, ভাগশেষ থাকে কত 3। তবে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ এক পর্যায়ে 0 আসে। এই 3ই হলো কি গসাগু, 123 এবং
এই 3 এবং এখানের 33, বাকি যে সংখ্যাটি ছিল 33, এর মধ্যে আবার গসাগু নির্ণয় করব। তাহলে 3 দ্বারা 33কে ভাগ করলে পাই কত? ভাগফল 11 এবং ভাগশেষ 0। সুতরাং এই 3 হলো কি? প্রথমে 33 এবং 3 এর গসাগু কত? 3। তারপর আমরা বলতে পারি 99, 33 এবং 130 এর গসাগু কত? 3। কারণ এই 3 সংখ্যাটি দ্বারা আমরা কি করব? উভয় সংখ্যাটিকে ভাগ করতে পারবো। ঠিক আছে? এরপর আমরা এই নম্বর অঙ্কটি সমাধান করব। একইভাবে প্রথমে করব ছবির মাধ্যমে। হ্যাঁ, আমরা কি করব? বড় দুটি সংখ্যা বিবেচনা করব, যেমন এখানে 95 এবং কি 57। আমরা প্রথমে 95 পর্যন্ত দিলাম, তারপর এখান থেকে আমরা 57টা মাইনাস করব। ঠিক আছে? এই 57 মাইনাস করলে আমাদের থাকে কত? 38। এখন এই 38 এই 57 থেকে আবার মাইনাস করব, পুনরায় 38 মাইনাস করে দিলাম, থাকবে কত? 19। ঠিক আছে? এই 19 আবার, ঠিক আছে, এই 38 থেকে কয়বার মাইনাস করতে পারি? দুইবার মাইনাস করতে পারি, একবার করতে পারি, পুনরায় 19 করতে পারি। তাহলে 19 19 38 মিলে গেছে। ঠিক আছে? তাহলে এখানে পেলাম 19। এই 19 সংখ্যাটা হলো, 19 সংখ্যাটি, এই যে আমরা 19 সংখ্যাটি পেলাম, যে ক্ষেত্রে আর কোনো মাইনাস করতে হবে না। এই 19 সংখ্যাটি হলো এই 95 এবং 57 এর গসাগু। ঠিক আছে? তাহলে আমরা লিখব ছবিতে 95 এবং 57 এর গসাগু হলো 19। এবার আবার এই 19 এবং বাকি যে সংখ্যাটি ছিল কত? 23 এর গসাগু নির্ণয় করব। প্রথমে আমরা 23 পর্যন্ত নিব। ঠিক আছে? 23 পর্যন্ত নিলাম, এখান থেকে 19 মাইনাস করে দেব। ঠিক আছে? 19 মাইনাস করে দেওয়ার পরে 23 থেকে 19 মাইনাস করলে থাকবে কত? 4। এই 4 সংখ্যাটি কতবার 19 থেকে মাইনাস করতে পারি? একবার, দুইবার, তিনবার, চারবার। 4বার মাইনাস করলে 4 4 আর 16 হয়। তাহলে 19 থেকে যখন 16 মাইনাস করে দিই, তখন থাকবে কত বলো তো দেখি? তখন থাকবে 3। এই তো 3। এখন এই 3 সংখ্যাটিকে পুনরায় 4 থেকে মাইনাস করতে হবে। তাহলে 3 যখন আমরা মাইনাস করে দিলাম, ভাগশেষ থাকে কত? 1। এখন 1 এই 3 থেকে কয়বার মাইনাস করা যাবে? 3 থেকে একবার মাইনাস করা যাবে, দুইবার মাইনাস করা যাবে, তিনবার মাইনাস করা যাবে। 3বার মাইনাস করলে ভাগশেষ 0 হয়ে গেল। সুতরাং এই 1 হলো কি? গসাগু। তাদের গসাগু 1 হলো এই 95, 57 এবং এই যে 23 সংখ্যাটির গসাগু হলো কত? 1। অর্থাৎ 1 এর চেয়ে কোনো বড় সংখ্যা নেই যে সংখ্যাটি দ্বারা 3টি সংখ্যাকে তুমি ভাগ করতে পারো। ঠিক আছে? একই হলো সর্ববৃহৎ সংখ্যা যা দ্বারা তুমি 3টি সংখ্যাকে ভাগ করা যায়। ঠিক আছে? তাহলে আমাদের এই ছবির মাধ্যমে কি করলাম? গসাগু নির্ণয় করা শিখলাম। তারপর আমরা কি ভাগ প্রক্রিয়াটাও এটা দেখি। এবার যখন আমরা দেখব ভাগ প্রক্রিয়ার মাধ্যমে গসাগু নির্ণয় করতে, তখন আমরা এই 57 দ্বারা 95কে কি করব? ভাগ করব। ঠিক আছে? তোমরা কি যে কোনো দুটো সংখ্যা নিয়েও করতে পারো। তাহলে 57 দ্বারা যখন আমরা 95কে ভাগ করব, ভাগফল আসবে 1। তাহলে 57 মাইনাস করলে থাকবে কত? 38। এই 38 দ্বারা এই 57কে পুনরায় ভাগ করতে হবে। পুনরায় ভাগ করলে একবার যাবে 38। 57 থেকে 38 মাইনাস করলে থাকবে কত? 19। এই 19 দ্বারা পুনরায় এই 38কে আমরা ভাগ করব। সেক্ষেত্রে দুইবার যাবে, ভাগশেষ হয়ে গেল কত? 0। তাহলে দেখো এখানে ভাজক কত আসছে? 19। 19 দ্বারা সর্বশেষ যখন ভাগ করছি, তখন ভাগশেষ আসছে 0। সেই 19 যখন ভাগ, যে সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হয়, সেই সংখ্যাটাই হলো কি? উক্ত সংখ্যা দুটির গসাগু। সেক্ষেত্রে 57 এবং 95 এর গসাগু দাঁড়াচ্ছে কত? 19। এখন আমরা এই 19 এর সাথে বাকি যা আলাদা সংখ্যা আছে 23 এর গসাগুটা নির্ণয় করব। চলো দেখি। এই তো 19 দ্বারা 23কে ভাগ করলাম, একবার গেল 19, ভাগশেষ থাকবো 4। 4 দ্বারা পুনরায় 19কে ভাগ করব। 4 4 আর 16, 16 লিখলাম, বিয়োগ করে আমাদের বিয়োগফল ভাগশেষ কত? 3। 3 দ্বারা আবার এই যেখানে 4কে ভাগ করব, একবার যাবে। ঠিক আছে? তাহলে এখানে যে ভাগশেষ আসবে কত? 1। 1 দ্বারা কি করতে হবে? পুনরায় এই যে এখানে যে 3 ছিল, 3কে ভাগ করব। 3কে ভাগ করব। তাহলে 3 এর মধ্যে 1 কতবার যাবে? 3 বার। তাহলে নিচে হবে 3, ভাগশেষ কত? 0। সুতরাং এই যে দেখো 0 হয়ে গেছে। যখন যে মুহূর্তে 0 হবে, তখন এই যে ভাজকটা এখানে কত হচ্ছে? 1। 1 হলো 95, 57 এবং 23 এর গসাগু। এটাও আমাদের কি ভাগ প্রক্রিয়া শিখে নিলাম। আশা করি তোমাদের যে কোনো অঙ্ক যদি তোমাদের পরীক্ষায় বলে ছবির মাধ্যমে এবং ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করতে বলে, তাহলে তোমরা পারবে। ঠিক আছে? পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।
তাহলে এই পর্বে আমরা যা শিখলাম ছবির মাধ্যমে এবং ভাগ প্রক্রিয়ায় দুইভাবে আমরা কি সংখ্যাগুলোর গসাগু নির্ণয় করা শিখলাম। ঠিক আছে, এখানে 1 2 3 4 5 5টি শেখানো হয়েছে। হ্যাঁ, করি তোমরা সেগুলো পারবে। হ্যাঁ, ধন্যবাদ সাথে থাকার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আমরা তোমাদেরকে দেখাবো চিত্র থেকে, এই যে নিচে যে একটা চিত্র দেওয়া রয়েছে, এই চিত্র থেকে 100 এবং 44 এর গসাগু কিভাবে নির্ণয় করা যায় তার পদ্ধতি। দেখো এখানে চিত্রটা খেয়াল করো, মানে এই যে একটা বর্গক্ষেত্র দেওয়া রয়েছে, এর দেওয়া আছে 44, তো 44 হবে, এদিকেও 44। আবার দেখা যাচ্ছে দুইটা বর্গক্ষেত্র, এই দৈর্ঘ্য যোগ এই দৈর্ঘ্য প্লাস এই দৈর্ঘ্য, টোটালটা দেওয়া রয়েছে কত 100। তাহলে খেয়াল করো, দেখি এটা যেহেতু 44, তাহলে কি হবে, এই পজিশনে এটাও 44 হবে, আসবে 44। তাহলে এখান থেকে এই পর্যন্ত আসবে কত 44, আসবে কত 44 বসাতে পারি। এখন দেখো এই দুইটার যোগফল যত আসবে টোটাল পর্যন্ত হলে 100, তাহলে টোটাল থেকে 100 থেকে যখন 44 যোগ 44 মানে কত 88, এই দুইটা যোগ করে 88 আসবে। এই 100 থেকে যদি মাইনাস করি তাহলে কত আসবে, এই পর্যন্ত আসবে কত 12 পর্যন্ত, কত আসবে 1 2 12। এই পর্যন্ত যদি 12 আসে তাহলে এটাও একটা বর্গক্ষেত্র, তাহলে কি দাঁড়াবে, এই বাহুটাও আসবে কত 12, এই বাহুটাও আসবে 12, এই বাহুটাও আসবে কত 12। ঠিক আছে, এই চিত্র একই রকম চিত্র যেহেতু এটা হচ্ছে 12। এখন খেয়াল করো এই পজিশন থেকে এই পর্যন্ত কত দৈর্ঘ্য, এই যে এখানে দেখো এই পজিশন থেকে এই পর্যন্ত কত, এখানে 44। ঠিক আছে, তাহলে কি দাঁড়াচ্ছে, এখান থেকে এই পর্যন্ত যদি 44 আসে, এখান থেকে দেখো 3টে 12 মাইনাস গেছে, তাহলে 3 12 কত 36। এই 36 যখন 44 থেকে মাইনাস যাবে তখন এই পর্যন্ত আসবে কত 8, এই পর্যন্ত কত আসবে 8 নিলাম। ঠিক আছে, এই পর্যন্ত যদি 8 আসে তাহলে এই পর্যন্ত কত আসবে 8, কত আসবে 8, কারণ এটা হলো দেখো একই মার্ক করে, এটা বর্গক্ষেত্র হয়ে গেছে, তাহলে এটাও আসবে কত 8। এখন একটা জিনিস খেয়াল করো, এখান থেকে এই পর্যন্ত কত 44, তার মানে এই পর্যন্ত 44, এখন এই পর্যন্ত 44, তাহলে দুইটা 44 যোগ করলে কত হয় 88, দুইটা যোগ করলে হবে, এই মাঝখানে যোগ চিহ্ন দিলে এটা হলো 88, 88 আর এখান থেকে হলো 8, তাহলে আমরা ভিতরের অংশটুকু পাবো। 88 সাথে 8 যোগ করলে হবে কত 96, তাহলে ভিতরের অংশটুকু কত আসবে, এটা আসবে 4। ভিতরটা যদি 4 হয় তাহলে এটাও হবে 4, তাহলে 4 হলো কত এখানে ক্ষুদ্রতম একক। সুতরাং নিম্নে কত, এই যে 100 এবং 44 এর গসাগু আসবে কত, গসাগু হবে 4, মানে 4টাই আমরা সর্বনিম্ন পেয়েছি। ঠিক আছে, এই সিস্টেমে আশা করি তোমরা কি করবা, বের করতে পারবে। ওকে, এবার দেখো আমরা 3 নম্বর অঙ্কটি সমাধান করব। প্রশ্নটাকে ভালো করে বুঝে নাও, কি বলছে দেখো, 15 মিটার ও 40 মিটার দৈর্ঘ্যের দুটি দড়ি আছে। ঠিক আছে, এই দুটি দড়িকে কেটে ছোট ছোট একই দৈর্ঘ্যের টুকরো করতে হবে যেন দড়ির কোনো অংশ নষ্ট না হয়। ছোট ছোট টুকরোর দৈর্ঘ্য সর্বোচ্চ কত হবে? যখন দেখবা সর্বোচ্চ সংখ্যাটি উপস্থিত তখন বুঝতে হবে তোমাদের এখানে গসাগুটা নির্ণয় করতে হবে। তাহলে এক্ষেত্রে যদি আমরা 15 এবং 40-এর গসাগু নির্ণয় করি তাহলে আমরা এই যে ছোট ছোট টুকরার যে সর্বোচ্চ দৈর্ঘ্য সেটা আমরা কি পেয়ে যাব। তাহলে আমরা কি করব, নির্ণেয় ছোট ছোট টুকরোর সর্বোচ্চ দৈর্ঘ্য হবে 15 ও 40 এর গসাগু এর সমান। এখন আমরা সরাসরি 15 এবং 40-এর গসাগু নির্ণয় করব। সেক্ষেত্রে আমরা 15 দ্বারা 40-কে কি করব, ভাগ করব। ঠিক আছে, ভাগ করলে 2 বার যাবে 30, ভাগশেষ থাকলো 10। এই 10 দিয়ে আমরা পুনরায় আমরা এই 15-কে ভাগ করতে হয় গসাগু করার। 15-র মধ্যে 10 যাবে একবার, 10 নিচে ভাগশেষ থাকবে 5, এই 5 দ্বারা আবার পুনরায় এই 10-কে ভাগ করব। 5 দ্বারা 10-কে ভাগ করলে 2 বার, 5 দোকানে 10, ভাগশেষ আসলে কত 0। যখন দেখবো ভাগশেষ 0 আছে সেক্ষেত্রে আমাদের ভাজকটা মানে যা দ্বারা ভাগ করছি সেই সংখ্যাটি হবে কি নির্ণয় গসাগু, সেটি আমরা শিখছি। ঠিক আছে, তাহলে 15 ও 40-এর গসাগু কত আসলে এখানে 5। ঠিক আছে, অর্থাৎ নির্ণেয় ছোট ছোট টুকরোর সর্বোচ্চ দৈর্ঘ্য হবে কত 5 মিটার। মানে তুমি 5 মিটার দৈর্ঘ্যের কোনো
দড়ি থাকলে সেই 5 মিটার দ্বারা 15 মিটার মাপতে পারবা, তাহলে 3 বার যাবে, ঠিক আছে। এবং কি 40 মিটার দৈর্ঘ্যকেও 5 মিটার দ্বারা মাপলে 8 টুকরা হবে, ঠিক আছে, মিলাই গেল। এখানে কোনো টুকরা নষ্ট হওয়ার কোনো চান্স, ঠিক আছে, বুঝতে পারছো? এবার তোমরা 4 নম্বরের অঙ্কটি খেয়াল করো কি বলছে। এখানে দেখো মোমবাতির একটি প্যাকেটে, ঠিক আছে, তুমি মোমবাতি কিনলে কি হয়, প্যাকেট কিনতে হয়। মোমবাতির একটি প্যাকেটে 12টি মোমবাতি আছে। তাহলে খেয়াল করো দেখি কি বলছে। প্রশ্নটাকে তোমাকে ভালো করে বুঝতে হবে। একটি প্যাকেটে মোমবাতি আছে কয়টি? একটি প্যাকেটে মোমবাতি 12টি। ঠিক ওই একটি প্যাকেটে মোমবাতির স্ট্যান্ড আছে 8টি স্ট্যান্ড আছে। তাহলে একটি প্যাকেটে স্ট্যান্ড থাকে কয়টি? খেয়াল করো, একটি প্যাকেটে মোমবাতি থাকে 12টি আর একটি প্যাকেটে স্ট্যান্ড থাকে 8। প্রশ্নে বলছে প্রতিটি মোমবাতি স্ট্যান্ডের জন্য একটি মোমবাতি থাকতে হলে, ঠিক আছে, আয়েশাকে সর্বনিম্ন কতগুলো মোমবাতি ও মোমবাতি স্ট্যান্ডের প্যাকেট কিনতে হবে, কতগুলো স্ট্যান্ডের প্যাকেট কিনতে হবে, কতগুলো প্যাকেট কিনতে হবে, ঠিক আছে, কার প্যাকেট, ঠিক আছে, মোমবাতির প্যাকেট এবং মোমবাতি স্ট্যান্ডের প্যাকেট কতগুলো কিনতে হবে, সেটা হলো কি তোমার প্রশ্ন, ঠিক আছে। তাহলে তুমি লিখবা একটি প্যাকেটে মোমবাতি থাকে 12টি এবং একটি প্যাকেটে মোমবাতির স্ট্যান্ড থাকে 8টি, লিখে। তারপরে দেখো, তাহলে আয়েশাকে সর্বনিম্ন যে কয়টি মোমবাতি ও স্ট্যান্ড কিনতে হবে তা হলো 12 ও 8 এর লসাগু এর সমান, ঠিক আছে, লসাগু এর সমান হবে। এখন আমরা লসাগু তোমাদের মনে আছে কিনা জানি না, লসাগুটা কিভাবে বের করবো, কয়েক পদ্ধতি আছে। যেমন ধরো এখানে 12কে আগে মৌলিক উৎপাদকে ভাগাইলাম, 12কে ভেঙে ভেঙে করলাম, তাহলে কি 12কে লেখা যায় 2 গুণন 6, 6কে আবার লেখা যায় 2 গুণন 3, ঠিক আছে, তাহলে 2 দুগুণে 4, 4 3 4 12 হয়ে গেল। একইভাবে 8কে লিখবো 2 গুণন 4, 4কে আবার লেখা যায় 2 গুণন 2, তার মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8 হয়ে গেল। এখন আমরা লসাগুটা হয় এভাবে হয়। দেখো এখানে কমন যেগুলো আছে সেগুলো আগে এখানে লিখে নিব। যেমন এখানে উভয় ক্ষেত্রে থেকে এটা কমন, এটা কমন, দুই জায়গা থেকে 2 2 কমন, একটা 2 লিখলাম আমরা, ঠিক আছে। তারপর এখানে দেখো আরেকটা করে 2, এখানে একটা 2, এখানে একটা 2 আছে না, এই দুইটার মধ্যে একটা 2 লিখলাম, ঠিক। তারপরে দেখো এখানে 3 আছে না, 3 নিচে আছে নাই, সুতরাং 3ও একবার লেখা লাগবে, 3 লেখা। তারপর দেখো নিচে আরেকটা 2 পরে আছে, 2 আছে, সুতরাং 2 এর সঙ্গে নাই, সুতরাং সঙ্গে না থাকলেও তাকে লিখতে হবে। এভাবে আমরা সবগুলো লিখি। লেখার পরে এটি হলো গুণ চিহ্ন দিয়ে দিলেই এটা লসাগু। তাহলে কি হচ্ছে 2 গুণন 2 গুণন 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 কত 24। এই তো আমাদের লসাগু পেয়ে গেছে কত 24, ঠিক আছে। এই পদ্ধতিতে করতে পারো, আরেকটা পদ্ধতি রয়েছে। আচ্ছা যাই হোক, দেখো 24 আমরা কি লসাগু পেলাম। তাহলে আমরা ইতিপূর্বে বলে নিয়েছিলাম কিন্তু হবে 12 এবং 8 এর কি লসাগু সমান, অর্থাৎ 12 ও 8 এর লসাগু কত 24, অর্থাৎ এই 24টি মোমবাতি ও 24টি স্ট্যান্ড কিনতে হবে, ঠিক আছে। তাহলে কি, তাহলে আয়েশাকে সর্বনিম্ন এই 24টি মোমবাতি ও 24টি স্ট্যান্ড কিনতে হবে। কিন্তু আমাদের কি কতগুলো মোমবাতি এবং কতগুলো স্ট্যান্ড কিনতে হবে সেটা বলেন, আমাদের বলছে মোমবাতি এবং স্ট্যান্ডের প্যাকেটের সংখ্যা বলছে। তাহলে 24টি যদি মোমবাতি কিনতে হয়, এক প্যাকেটে মোমবাতি কতগুলো থাকে দেখো তো 12টি, তাহলে মোমবাতির প্যাকেট কয়টা কেনা লাগবে, 12 দ্বারা ভাগ করলেই তো ওই প্যাকেটের সংখ্যা পেয়ে যাবো। তাহলে মোমবাতির প্যাকেট লাগবে 12 দ্বারা যখন ভাগ করব, ঠিক আছে, মোমবাতির প্যাকেট এই 24কে যখন 12 দ্বারা ভাগ করব তখন 2টি মোমবাতির প্যাকেট, মোমবাতি প্যাকেট কয়টা 2টি কিন্তু। একইভাবে একটা প্যাকেটে স্ট্যান্ড থাকে 8টি, তাহলে টোটাল 24টি স্ট্যান্ড কিনতে হলে স্ট্যান্ডের প্যাকেট কয়টা কেনা লাগবে 24 ভাগ 8, এই যে 24 ভাগ 8, ঠিক আছে, সুতরাং 3টি স্ট্যান্ডের প্যাকেট কেনা লাগবে। সুতরাং আয়েশাকে সর্বনিম্ন 2টি মোমবাতির প্যাকেট, এই যে দেখেন 2টি না, সেজন্য 2টি মোমবাতির প্যাকেট ও এই যে 3টি স্ট্যান্ডের প্যাকেট, 3টি স্ট্যান্ডের প্যাকেট তাকে কিনতে, ঠিক আছে, করতেছি বুঝতে পারছি। এবার তোমরা 5 নম্বর অঙ্কটি দেখো কি বলছে। একজন ফুল বিক্রেতা বিভিন্ন সারিতে 24টি ফুলের তোড়া, কয়টি ফুলের তোড়া 24টি ফুলের তোড়া সাজাতে চায়, বিভিন্ন সারিতে সাজাতে চায়। তিনি প্রতিটি সারিতে একই সংখ্যক তোড়া দিয়ে সেগুলো কত বিভিন্ন উপায়ে সাজাতে পারেন।
সেক্ষেত্রে আমরা যেটা করব কি বলছে এখানে দেয়া আছে ফুলের তোড়ার সংখ্যা কয়টি 24। এই 24-এর গুণনীয়ক বের করব, মানে কি কি সংখ্যা দ্বারা 24-কে ভাগ করা যায় সেগুলি হলো কি 24-এর গুণনীয়ক। সেক্ষেত্রে আমরা এখন 24-এর গুণনীয়ক সমূহ বের করব। 24-কে কি কি দ্বারা ভাগ করা যায় চিন্তা করো দেখি। 1 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা ভাগ করা যায়, 3 দ্বারা ভাগ করা যায়, তারপরে 4 দ্বারা ভাগ করা যায়, 4 × 24। 6 দ্বারা ভাগ করা যায়, 4 বার যায়, তারপরে 8 দ্বারা ভাগ করা যায়, 3 × 8 = 24। 12 দ্বারা ভাগ করা যায়, 12 × 2 = 24, এবং 24 দ্বারা ভাগ করলে একবার যায়। ঠিক আছে, এতভাবে আমাদের কি করতে পারি, সাজাতে পারি। কত উপায়, যতগুলো সংখ্যা হবে তত উপায়। যেমন ধরো এখানে এই 24-কে আমরা লিখতে পারি, এই যে 24টি ফুলের তোড়া দেওয়া আছে, 24-কে লিখতে পারি 1 × 24। ঠিক আছে, তারপর লিখতে পারি এই যে 24-কে আবার লিখতে পারি 2 × 12। এর মানেটা কি, যেমন 24 = 1 × 24, এর মানেটা হলো প্রতি সারিতে যদি তুমি একটা করে ফুলের তোড়া রাখো তাহলে 24টি সারি হবে, এবং প্রত্যেকটি সারিতে সমান সংখ্যক তোড়া থাকবে। কয়টি করে তোড়া থাকবে, একটি করে থাকতেছে। তাহলে একটি করে ফুলের তোড়া 24টি সারিতে সাজানো যাবে। ঠিক আছে, একইভাবে এই 2টি করে ফুলের তোড়া দিয়ে কয়টি সারিতে করা যাবে, 12টি সারিতে সাজানো যাবে। ঠিক আছে, 12টি সারিতে সাজানো যাচ্ছে কয়টি, 2টি করে। তেমনি ভাবে 3টি করে যদি দাও তাহলে কয়টি রাখা যাবে, 8টি করে সারিতে সাজানো যাবে। 3টি করে ফুলের তোড়া 8টি সারিতে সাজানো যাবে, এই যে 8টি সারিতে সাজানো যাবে। ঠিক আছে, তেমনি ভাবে 24-কে লিখতে পারি 4 × 24। যদি আমরা 4টি করে ফুলের তোড়া দিই তাহলে কয়টি সারিতে কি করতে পারবো, সাজাতে পারবো। ঠিক আছে, অথবা 24-কে 6 × 4, যদি আমরা প্রতি সারিতে 6টি করে ফুলের তোড়া দিই তাহলে কয়টি সারি করতে পারবো, 4টি সাজাতে পারবো। মানে কয়টি করে ফুলের তোড়া দিলে 4টি সারিতে সাজানো যাবে। ঠিক আছে, একইভাবে এই 8টি করে যদি আমরা ফুলের তোড়া দিই তাহলে 3টি সারিতে সাজানো যাবে। অর্থাৎ 8টি করে ফুলের তোড়া দিলে 3টি সারিতে সেগুলা কি করবে, সাজানো যাচ্ছে। কি হচ্ছে, একইভাবে 12টি করে ফুলের তোড়া দিয়ে আমরা কয়টি, এই 2টি সারিতে সাজাতে পারবো, 2টি সারিতে সাজাতে পারবো। তাহলে এখানে মোট আমাদের এই 24টি ফুলের তোড়া এখানে একটি সারিতে সাজানো যাবে। যদি 24টি করে দিয়ে সাজাই তাহলে একটি সারিতে আমরা সাজাতে পারবো। তাহলে মোট সাজানোর সংখ্যা কত, মোট সাজানোর সংখ্যা হলো যে কতগুলো সংখ্যা দ্বারা আমরা ভাগ করতে পারি। ঠিক আছে, যেমন মৌলিক উৎপাদক বুঝি, যেমন এক ধারা করতে পারি, একটি করে সাজাতে পারি, তারপরে যে 2টি করে সাজাতে পারি, তারপরে 3 × 8 = 24, 3 দ্বারা করতে পারি, 4 × 6 = 24, 60 দ্বারা করতে পারতাম, 4টি করে সাজাতে পারতাম, তারপরে 6টি করে দিয়ে আমরা সাজাতে পারতাম, তারপর হলো 3 × 8 = 24, 8টি করে দিয়ে সাজাতে পারতাম, তারপর হলো কত 12টি করে দিয়ে সাজাতে পারতাম, তারপরে কত 12 24টি দিয়ে সাজাতে পারতাম। টোটাল কয়টা, 1 2 3 4 5 6 7 8, এই 8 প্রকারে আমরা কি করতে পারতাম, সাজাতে পারতাম। তাহলে মোট সাজানোর সংখ্যা কত, 8। অর্থাৎ ফুল বিক্রেতা প্রতিটি সারিতে একই সংখ্যক তোড়া দিয়ে 24টি তোড়াকে, কারণ তার কাছে 24টি ফুলের তোড়া রয়েছে, তোড়াকে 8 উপায়ে বা 8 ভাবে বা 8 প্রকারে সে সাজাতে পারবে। ঠিক আছে, যেখানে প্রত্যেকটি সারিতে সমান সংখ্যক ফুল থাকবে। ওকে, এবার আমরা এর পরের অঙ্কটি 6 নম্বর অঙ্কটি দেখি কি বলছে। দেখো, 210টি কমলা, 252টি আপেল এবং 294টি নাশপাতি সমানভাবে বাক্সে প্যাক করা হয়েছে, তাতে কোনো ফল অবশিষ্ট না থাকে। ঠিক আছে, সর্বোচ্চ কতগুলো বাক্স প্রয়োজন হয়, তো সমানভাবে ভাগ করা হয়েছে এবং সর্বোচ্চ সংখ্যক। ঠিক আছে, এটা হবে অবশ্যই তার গসাগু, সংখ্যা 3-এর গসাগু বের করলেই হয়ে যাবে। তাহলে লিখবা, দেওয়া আছে কমলার সংখ্যা 210টি, আপেলের সংখ্যা 252, নাশপাতির সংখ্যা 294টি। ঠিক আছে, লেখার পরে প্রদত্ত শর্ত মতে, মানে এই যে নিচে একটা শর্ত বলছে, হ্যাঁ, সমানভাবে বাক্স প্যাক করতে হবে যাতে কোনো ফল অবশিষ্ট না থাকে, সর্বোচ্চ কতগুলো বাক্স প্রয়োজন। এই জন্য প্রদত্ত শর্ত মতে এই শর্তটা হতে হবে সর্বোচ্চ কার্টনের সংখ্যা বা কতগুলো বাক্স কথা বলছে এখানে, বাক্স প্যাক করছে, সর্বোচ্চ বাক্সের সংখ্যা হবে এই 210, 252 এবং 294 এর গসাগু। গসাগু নির্ণয় করার জন্য তোমরা কয়েকটা পদ্ধতি শিখছো এর আগে বলাতে। হ্যাঁ, এখানে অন্য একটা পদ্ধতি দিয়ে আমি দেখাই, এটা হলো কি
210কে প্রথমে তোমরা কি করবে, মৌলিক উৎপাদকে ভাগ করে নেবে। কি ফ্যাক্টর বা উৎপাদকের কোন আকারে লেখা যায়, যেমন 210কে লেখা যায় 2 গুণন 3 গুণন 5 গুণন কত 7। হ্যাঁ, তারপর 294কে 2 গুণন 3 গুণন 7 গুণন 7, এগুলার গুণফল হলো 294। একইভাবে 252কে এই 2 গুণন 2 গুণন 3 গুণন 3 গুণন 7 এভাবে লেখা যায়। ঠিক আছে, তোমরা ওই যে আরেকটা দেখলাম ভাগ পদ্ধতিতে সেভাবে করতে পারো, যেমন 210 দ্বারা 294কে ভাগ করবা, 5 দ্বারা আবার পুনরায় ভাজকে করবা, এভাবেও করতে পারো। ঠিক আছে, এখন তারপরে যখন গসাগু এই মৌলিক উৎপাদকগুলো যখন হয়ে যাবে, সেক্ষেত্রে গসাগু হলো তিনটার মধ্যে যে উৎপাদকগুলো কমন আছে সেগুলো লিখবো। যেমন আমরা যেগুলো কমন করি, এখানে 2 আছে 2 আছে 2 আছে, তিনটার মধ্যে যে কমন সেগুলো আমরা লিখবো। এই যে 2 কমন আছে, 2টা লাগবে। কিন্তু লসাগু থাকলে কিন্তু সবগুলোই লিখতে হয়, আগে আমরা দেখাইছি। হ্যাঁ, আর গসাগুর মধ্যে কি যেগুলো শুধু কমন থাকবে সেগুলোই শুধু লিখবো, আদারওয়াইজ অন্য কিছু লিখতে পারবো না। তাহলে 2 কমন। এখন দেখো 3 3 3 3 3 জায়গায় আছে, এই যে আছে 3, এটাতেও আছে 3, এটাতেও 3 আছে, তাহলে 3 লিখলাম একটা। ঠিক আছে, তারপরে দেখো এখানে 2 আছে, এটাতে আর 2 নাই, 2 তো নিয়ে নিছি, এটাতেও নাই, সুতরাং 2 আর হবে না। 5 দেখি, 5 এটাতে আছে, এটাতে নাই, এটাতেও নাই, সুতরাং 5ও হবে না। ঠিক আছে, দেখি 7 দেখি এবার, 7 এটাতে আছে, এটাতে একটা আছে, এটাতে আছে, মিনিমাম একটা করে সবগুলোতেই থাকা লাগবে। তাহলে এই 7 এখানে একটা আছে, এখানের জন্য একটা নিলাম, এখান থেকে একটা নিলাম, তিনটাতেই কম 7। আর দেখো আর বাকিগুলো নেই, 5 বাকি দুটাতে নাই, 7 শুধু এটাতেই আছে, আদার্স অন্য দুটাতে আর নাই, 2 শুধু এটাতেই আছে, বাকি দুটাতে নাই। সুতরাং কমনগুলো আমাদের নেওয়া শেষ হয়ে গেছে। এই 3টে কমন আছে, যেমন এখানে এইটা গেল একটা কমন, তারপরে 3 3 একটা গেল কমন, আর এই 7 এইভাবে কমনগুলো। ঠিক আছে, তাহলে 2 3 এবং 7 এই কমনগুলোর গুণফলই হলো কি গসাগু। 3 দুগুণে 6, 6 7 কত 42, 42। অতএব সর্বোচ্চ কার্টুন সংখ্যা হবে কত 42 করতেছি। এভাবে তোমরা গসাগুগুলো নির্ণয় করতে পারবে। ঠিক আছে, এখন আমি তোমাদেরকে 7 নম্বর অঙ্কটি সমাধান করে দেব। অঙ্কটি দেখা বলছে এখানে একটি ঘড়ির দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে বললে এই দৈর্ঘ্য হবে এখানে প্রথমটা এই 6 মিটার 80 সেন্টিমিটার হলো দৈর্ঘ্য, প্রস্থ হলো 5 মিটার 10 সেন্টিমিটার, এবং এই উচ্চতা হলো কত 3 মিটার 40 সেন্টিমিটার। দেখো তোমাকে কোনো স্কেল দেওয়া হবে না, শুধু একটি লাঠি দেওয়া হবে। লাঠির দৈর্ঘ্য তুমি যা চাইবে সেটাই পাবে, কিন্তু একবারই বলার সুযোগ পাবে, মানে লাঠি একটি পাবে। এই লাঠি দিয়ে তোমাকে ঘড়ির দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা প্রত্যেকটি সঠিকভাবে পরিমাপ করে নিশ্চিত হতে হবে। তুমি সর্বোচ্চ কত দৈর্ঘ্যের লাঠি পাবে। এখন খেয়াল করো, সর্বোচ্চ কত দৈর্ঘ্যের লাঠি। এখানে এই যখন গসাগু নির্ণয় করতে বলবে, দেখবা যে গসাগু মানে হলো গরিষ্ঠ, মানে সর্বোচ্চ। এই সর্বোচ্চ কত দৈর্ঘ্যের লাঠি পাবে। ঠিক আছে, সুতরাং এই 3টি সংখ্যা যদি গসাগু নির্ণয় করতে পারো, তাহলে তুমি তোমার আনসারে চলে যেতে পারবে। তাহলে লিখবা দেওয়া আছে ঘরের দৈর্ঘ্য কত 6 মিটার 80 সেন্টিমিটার। এটা কি এককে কনভার্ট করে নিতে হবে। এখানে দেখো মিটার, আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার, সেই জন্য 6 মিটারকে 100 দ্বারা গুণ করে হবে কত 600 সেন্টিমিটার। এই 600 সেন্টিমিটারের সাথে 80 সেন্টিমিটার যোগ করলে হবে কত 680 সেন্টিমিটার। তাহলে তুমি কি সেন্টিমিটারে কনভার্ট করে নিলা। একইভাবে ঘড়ির প্রস্থ 5 মিটার 10 সেন্টিমিটার, 500 আর 10 এই 510 সেন্টিমিটার। একইভাবে ঘড়ির উচ্চতা 3 মিটার 40 সেন্টিমিটার, মানে 3 100 গুণ করলে 300 যোগ 40 340 সেন্টিমিটার। আগে 3টাকে তুমি কনভার্ট করে নিলা। এবার আমরা কি করব, গসাগু নির্ণয় করব। তাহলে প্রদত্ত শর্তানুসারে লাঠির সর্বোচ্চ দৈর্ঘ্য হবে কত 680 510 ও 340 এর কি গসাগু। এই 3টে সংখ্যার গসাগু নির্ণয় করা তোমরা 1 নম্বর অঙ্কে শিখছো। আর যদি এই প্রসেসে করতে চাও তাহলে এই যে 680কে এর উৎপাদকে বিশ্লেষণ করে নেবা। ঠিক আছে, যেগুলোর গুণফল আকারে সেটাকে প্রকাশ করে নিলা 17 গুণন 5 গুণন 2 গুণন 2 গুণন 2। ঠিক আছে, একইভাবে 510কেও করে নিলা এবং 340কেও করে নিলা। তারপরে যেটা করবে সেটা হলো কি 3টে জায়গার মধ্যে যেটা কমন আছে সেগুলো লিখবা। এটা হলো কি গসাগু। যেমন এখানে 17 আছে 17 আছে 17, 3টার মধ্যেই উৎপাদক হিসেবে রয়েছে, 17 লিখলাম। একইভাবে 5 দেখো 3 জায়গায় আছে, 5 আছে এবং কি 5 আছে। গসাগু নিতে হলে সবগুলোই কমন নিতে হয়।
তেমনি ভাবে এখানে দেখবো 2 আছে একটা, এই 2 নিলাম একটা, এই যে একটা 2, এই যে এখানে একটা 2, এই 2 একটা নিয়ে নি। এখন দেখো বাকি কিছু নেওয়া যায়, এখানে 3 আছে, 3 কিন্তু উপরেও নাই নিচেও নাই, 3 নেওয়া যাবে না, এটা নেওয়া যাবে না। এখন 2, এখানে একটা 2 খালি আছে, কিন্তু এখানে আর 2 খালি নেই, এটাও নেওয়া যাবে না, ঠিক আছে। আর এখানে 2, সুতরাং এখানে একটা আছে আর এই জায়গায় নেই, সুতরাং বাকিগুলো আর কি নেওয়া যাবে না। সুতরাং নির্ণয় গসাগু হবে কত? 17 গুণন 5 গুণন 2, হলো কি 5 দোকানে 10, 10 দ্বারা যদি 17কে গুণন করো তাহলে হবে কত? 170, ঠিক আছে। এই 170 কিন্তু সেন্টিমিটারে, কারণ আমরা এই যে প্রথমে যে মানগুলো ছিল 680, 510 এবং 340, এগুলো কিন্তু সেন্টিমিটারে ছিল, ঠিক আছে। তাহলে 170 কি সেন্টিমিটার। আমি সর্বোচ্চ কত, এই যে ঘরের যে মাপটা সেটাতে সর্বোচ্চ ওই যে লাঠিটা নেওয়া হয়েছে সেটার দৈর্ঘ্য হবে কত? সর্বোচ্চ 170 সেন্টিমিটার। যদি একে মিটারে প্রকাশ করো তাহলে 100 সেন্টিমিটার কত? 1 মিটার না, তাহলে লিখতে পারবো 1 মিটার এবং সাথে কত? 70 সেন্টিমিটার, অর্থাৎ 170 সেন্টিমিটার লাঠির দৈর্ঘ্য অথবা 1 মিটার 70 সেন্টিমিটার দৈর্ঘ্যের লাঠি। সেক্ষেত্রে তুমি কি করতে পারবা? চাইতে পারবা, যা দিয়ে তুমি দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতাকেই পরিমাপ করতে পারবে, ঠিক আছে। এবার 8 নম্বরের অঙ্কটি দেখো কি বলছে। দুইটি সংখ্যার গসাগু দেওয়া রয়েছে কত? 6, ঠিক আছে। একটি সংখ্যা 42, অন্য সংখ্যা, তাহলে তোমাদেরকে দেওয়া আছে একটি সংখ্যা দেওয়া আছে 42, আমরা লিখতে পারি দেওয়া আছে একটি সংখ্যা, দেওয়া আছে একটি সংখ্যা, দেখার পর লিখবা 42, 42 সমান সমান এর উৎপাদক কি কি সেগুলো আমরা গুণাকারে লিখব। যেমন কত? 2 গুণন 2 দ্বারা ভাগ করলে 42, 21 হয়, 21 কে 3 সাথে 21, 3 গুণন 7, এখন 42 হয়ে গেছে। 3 দোকানে 6, 6 7 42, 42 কে 2 গুণন 3 গুণন 6 অনুপাতে লিখতে পারি, ঠিক আছে। একে আবার লিখতে পারি 3 দোকানে 6, 3 দোকানে 6 লিখতে পারি 6 গুণন 7, এভাবেও লিখতে পারি, ঠিক আছে। এটি কিন্তু একটি সংখ্যা, আমাদেরকে অপর একটি সংখ্যা বের করতে হবে, ঠিক আছে। আমাদেরকে বলে দিই, মনে করি অপর একটি সংখ্যা যে কোনো একটা সংখ্যা হতে পারে, মনে করি একটা স্টার নামে একটা সংখ্যা দিলাম, ঠিক আছে। যে কোনো একটা সংখ্যা দিলাম, এই সংখ্যাটা কি হবে? এটা প্রশ্নবোধক চিহ্ন, কিন্তু এই সংখ্যা আর এই সংখ্যার মধ্যে, ঠিক আছে, এই সংখ্যার মধ্যে গসাগু দেওয়া আছে, দেখো গ কি, তারপরে সা, তারপরে কি গু, গসাগু। গসাগু দেওয়া আছে কত? খেয়াল করো, গসাগু দেওয়া আছে যে 6, গসাগু দেওয়া আছে কত? 6। এখন মনে করো তো দেখি গসাগুটা কি? গসাগুটা হলো কি, এই দুইটি সংখ্যার মধ্যে সেটি কমন থাকে, এটি হলো কি গসাগু। তাহলে এই 42-এর মধ্যে 6 তো আছে নাকি? আছে না? এই 6 আছে, সুতরাং এই যে নতুন সংখ্যাটা বের করবো এর মধ্যেও 6 থাকতে হবে গুণাকারে, তাহলে 6, ঠিক আছে, গুণ, এখানে কিছু দ্বারা গুণ করলেই যেটার সাথে গুণ করবো তাহলে এই সংখ্যাটা পাবো। এখানে কি কি হতে পারে? মনে করো 1 দ্বারা গুণ করলাম, একবার মান বসালাম কত? 1, 1 বসালে 6 1 6, সংখ্যাটি হতে পারে কত? 6, ঠিক আছে। অপরপক্ষে এই জায়গায় যদি আমরা কত 2 বসাই তাহলে 6 দোকানে কত হবে? 12, এই সংখ্যাটি তখন সেক্ষেত্রে 12 হতে পারে, ঠিক আছে, 12 হতে পারে। আচ্ছা লিখলাম 12। এবার যদি আমরা এখানে 3 বসাই, 3 6 18, তাহলে এই মান কত আসবে? 18, কারণ 18-এর মধ্যে 6 আছে গুণ হিসেবে, তাহলে এই সংখ্যাটি 18 হতে পারে, ঠিক আছে। তারপরে যদি 4 বসাই, 4 6 24, কারণ 24 সংখ্যাটি হতে পারে, কারণ 24-এর মধ্যে 6 গুণ আকারে আছে, হ্যাঁ পূর্বেও ছিল, সুতরাং এটা কি হতে পারে? 24ও হতে পারে, ঠিক আছে। তারপরে যদি 5 বসাই, 5 6 30, 30 নামক সংখ্যাটিও হতে পারে, ঠিক আছে, দ্বিতীয় সংখ্যাটি, অর্থাৎ অন্য সংখ্যাটি, এই যে অন্য সংখ্যাটি। যদি 6 বসাই, 6 6 36, এই 36ও হতে পারে, ঠিক আছে। এইগুলোর সাথে এই সংখ্যাগুলো প্রত্যেকটার সাথে যে কোনো একটা সংখ্যার সাথে 42 এর গসাগু নির্ণয় করে দেখো, গসাগু 6 আসবে। কিন্তু এখানে 6 পর্যন্ত নিয়েছি, ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু 7 আছে, 7 নেওয়া যাবে না, কারণ এখানে যদি 7 নেই তাহলে দেখো 6 7 42, 42 নামক যদি সংখ্যাটি হয় তাহলে কি দাঁড়াবে? 6 তো কমন নিছি আমরা, তাই না? যদি এখানে 7 মান বসাই তাহলে এখানেও 7 আছে, এখান থেকেও 7 হইতো, তাহলে এইটার সাথে গসাগুর সাথে কি হইতো? গুণ আকারে 7 চলে যাইত, ঠিক আছে, সুতরাং যেটা হবে না, ক্লিয়ার। সেজন্য এই যে কত হয়, এখানে 7 বসালে কি 6 7 42, এখানে 42 সংখ্যাটা হতে পারবে না।
4 2 আমি লিখলাম এভাবে। এই 42 সংখ্যাটা কি গসাগু মানে ওই দ্বিতীয় সংখ্যাটি হতে পারবে না, ঠিক আছে? এখানে তাহলে কি কি হতে পারে? অন্য সংখ্যাগুলো হতে পারে 6 12 18 24 30 36, কিন্তু 8 বসাতে পারবা, সেক্ষেত্রে হবে এগুলোই এই অন্য সংখ্যাটি হতে পারে। আশা করতেছি তোমরা বুঝতে পেরেছো। এবার তোমাদেরকে একটি অঙ্ক দেখাবো, তো 9 নাম্বার মজার একটি অঙ্ক। খেয়াল করো, তোমার কাছে দেওয়া রয়েছে দুইটি বালতি, 5 লিটারের বালতি এবং আরেকটি 3 লিটারের বালতি, ঠিক আছে? তুমি এখান থেকে তোমাকে 4 লিটার পানি কি করতে হবে, মানে পরিমাপ করতে হবে। সেটা কিভাবে করবো, ঠিক আছে? এখানে বলে দিচ্ছে। হ্যাঁ, সেক্ষেত্রে 4 লিটার তুমি পানি পরিমাপ করতে হলে তোমাকে যেটা করতে হবে, প্রথমে 5 লিটার বালতিটি তুমি কি করলা, পূর্ণ করে নিলা। 3 লিটার খালি থাকলো, ঠিক আছে? পূর্ণ করার পরে তুমি এই 5 লিটার থেকে কি করবা, 5 লিটার থেকে এই 3 লিটারের বালতিটি ভরে নিবা। 3 লিটারে যখন ভরে নিলা, তখন 5 লিটারের মধ্যে থাকলো কত বলো তো দেখি? 5 লিটারের মধ্যে থাকলো কত? 2 লিটার, ঠিক আছে? এর মধ্যে 3 লিটার চলে গেল, ঠিক আছে? চলে যাওয়ার পরে তুমি কি করলা, এই 3 লিটারের বালতিটা খালি করে ফেললা, পুনরায় অন্য জায়গায় ফেলে দিয়ে, এটা ফেলে দিয়ে 3 লিটারের বালতি পুনরায় খালি করে ফেললা। খালি করার পরে যেটা হবে, এখানে যে তোমার পূর্বে এই যে এই বালতিতে 5 লিটারের বালতিতে তোমাকে 2 লিটার অবস্থান করতেছিল, তাই না? এই 2 লিটারের পানিটা তুমি কি করবো, দ্বিতীয়বার এই খালি 3 লিটার বালতিতে ঢাললা, ঠিক আছে? 2 লিটার পানিতে যখন এখানে ঢাললা, তখন কত হবে? এখানে খালি ছিল প্রথমে, তাহলে 2 লিটার ঢালার পরে 2 লিটার পূর্ণ হলো, আর 1 লিটার কিন্তু খালি থাকলো। যে উপরের 1 লিটার খালি থাকলো, মনে করি এই পর্যন্ত 2 লিটার, উপরে 1 লিটার কি খালি থাকলো, খালি থাকছে না এখানে? এখন তুমি এই বালতিটা এখন এই 5 লিটার বালতি তো খালি, এখন খালি না? এখন যেটা করবা, পুনরায় তুমি 5 লিটার বালতিটা পূর্ণ করে নিলা। 5 লিটার বালতিটা কি করলা, পূর্ণ করলা। পূর্ণ করার পরে এই বালতিটা কিন্তু 2 লিটার অবস্থান করতেছিল এখানে, 2 লিটার ছিল আর 1 লিটার খালি ছিল। এই 5 লিটার থেকে পুনরায় তুমি 1 লিটার পানি, এই 1 লিটার যে এটাতে খালি ছিল 2 লিটার দেওয়ার পরে এখানে ঢাললা, মানে রাখলা আর কি। রাখার পরে এই বালতিটা পূর্ণ হয়ে গেল 3 লিটার, কারণ আগে পূর্বে ছিল 2 লিটার আর 1 লিটার তো সে নিতে পারবে, 3 লিটার নিল। 5 লিটার থেকে যে সে যখন 1 লিটার নিল এই পূর্বের বালতিতে কি, মানে সুতরাং 5 থেকে 1 মাইনাস 5 থেকে 5 লিটার থেকে 1 লিটার সে চলে গেল ওই বালতিতে, সুতরাং থাকলো কত? 4 লিটার পানি। এভাবে তুমি 4 লিটার পানি কি করবা, 4 লিটার পানি সে পরিমাপ করতে পারলাম, ঠিক আছে? আশা করতেছি এইভাবে তোমরা পরিমাপ করতে পারবে, ঠিক আছে? এবার আমরা তার পরবর্তী অঙ্কটি দেখি, 9 নাম্বার। এই 9 নাম্বার অঙ্কটি দেখো, 4 লিটার এবং 6 লিটার পানির বালতি দিয়ে নিচে কোন কোন পরিমাপ করা যাবে তার জন্য তোমাকে একটু বলতে বলছি। দেখো, দুইটাই কিন্তু জোড় সংখ্যক, এটা হলো 4 লিটার আর 6 লিটার। এটি দিয়ে কখনো তুমি বেজোড় সংখ্যক বা এই যেমন 1 লিটার 3 লিটার 5 লিটার 7 লিটার 9 লিটার এগুলো কখনো পরিমাপ করা যাবে না, ঠিক আছে? অলওয়েজ জোড় সংখ্যাগুলো পরিমাপ করা যাবে। সেই হিসেবে আমরা কি এগুলো ক্রস চিহ্ন হবে, ঠিক আছে? বেজোড় সংখ্যাগুলো কি পরিমাপ করতে আমরা পারবো না, কারণ জোড় সংখ্যা দিয়ে কখনো আমরা বেজোড় সংখ্যা বের করতে পারি না, ঠিক আছে? সেই জন্য 5, তারপরে যে কোনো বেজোড় সংখ্যা আমরা কি করতে পারবো না, বের করতে পারবো না, ঠিক আছে? বের করতে পারবো না ক্রস চিহ্ন। তাহলে আমরা দেখি কিভাবে 2 পদ বের করতে পারি। হ্যাঁ, ইজিলি বের করতে পারি। কারণ কিভাবে, আমরা যদি 6 লিটার পানি নেই, নেওয়ার পরে এখান থেকে আমরা 4 লিটারের পাত্রে ঢালি, তাহলে কিন্তু এই পাত্রে 2 লিটার অবশিষ্ট থাকবে, সুতরাং 2 লিটার আমরা পরিমাপ করতে পারবো, ঠিক আছে? এই প্রসেসটা এখানে লিখবা। প্রথমে লিখবা 6 লিটার পাত্রটি পানি দ্বারা পূর্ণ করি, তারপর সেই 6 লিটার পাত্রের পানি থেকে 4 লিটার পাত্রে পানি আমরা দিয়ে দিই 4 লিটার, সুতরাং 6 লিটার পাত্রের পানি 2 লিটার অবশিষ্ট থেকে যাবে। এভাবে আমরা এখানে বর্ণনা লিখে দিলে হবে। একইভাবে 3 আমরা পারবো না, আমি বলেছি, কারণ দুটা থেকে আমরা কখনো বেজোড় সংখ্যক লিটার পানি বের করতে পারি না। 4 লিটার তো দিয়ে দেওয়াই আছে, সুতরাং 4 লিটার পাত্রেই দেওয়া আছে, সুতরাং এই পরিমাপ করতে পারি। 5 পারবো না, 6 লিটারের পাত্রই দেওয়া রয়েছে, একবার পূর্ণ করলে হয়ে গেল। তারপরে 8 লিটার, ঠিক আছে? 8 লিটার হলে কিভাবে, 4 লিটারের 2টা দ্বারা আমরা 8 লিটার পূর্ণ করতে পারি। হ্যাঁ, 9 আমরা পারবো না। এভাবেই আশা করি তোমরা সেগুলো কি পারবে, লিখতে পারবে, ঠিক আছে? জাস্ট একটু বেসিক ধারণা, হ্যাঁ, চিন্তা করলে হয়ে যাবে। তো এই পর্যন্ত আজকের মতো এই অধ্যায় শেষ। ধন্যবাদ সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিও চাইলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা। হ্যাঁ, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকো সবসময়।